রূপোর দাম নিয়ে যা হচ্ছে তা এক কথায় একটা গোলকধাঁধা। সম্প্রতি যা ঘটল তা অনেককেই শুধু অবাক করেনি, রীতিমতো ভাবিয়ে তুলেছে। চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। আচ্ছা, এই পুরো রহস্যটা বোঝার জন্য চলুন শুরু করি একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে। ধরুন ২৯শে ফেব্রুয়ারি, মানে ওই নির্দিষ্ট দিনে কলকাতায় ১ কেজি রূপোর দাম ঠিক কত ছিল? প্রশ্নটা শুনতে তো খুব সোজা, তাই না? কিন্তু এর উত্তরটা মোটেই সোজা নয়, বরং বেশ চমকে দেওয়ার মতো। তো একটা জায়গায় দেখা যাচ্ছে দামটা ছিল ২,৪৪,৯৭০ টাকা। আচ্ছা, তাহলে তো উত্তরটা পেয়ে গেলাম, তাই না? না, একদমই না। বরং এখান থেকেই আসল গল্পটা শুরু হচ্ছে। কারণ দেখুন, ঠিক ওই একই দিনে আরেকটা জায়গায় দাম দেখাচ্ছে ২,৪৯,৩০০ টাকা। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে, তাই না? ভাবুন তো, একই শহর, একই জিনিস, অথচ দাম দুটো আলাদা। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। দাঁড়ান, আরও আছে। তৃতীয় একটা রিপোর্ট বলছে দামটা আসলে ছিল ২,৬৩,২৬৭ টাকা। মানে রহস্যটা আরও ঘনীভূত হচ্ছে। এবং সবশেষে চতুর্থ একটা জায়গায় দাম দেখা গেল ২,৭০,১০০ টাকা। একবার ভেবে দেখুন, সবচেয়ে কম আর সবচেয়ে বেশি দামের মধ্যে ফারাকটা প্রায় ২৫,০০০ টাকার। এটা কি করে সম্ভব একই দিনে একই শহরে? তো প্রশ্নটা হলো, একই দিনে এতগুলো দামের পেছনে আসল কারণটা কি? না, এগুলো কোনো প্রিন্টিং মিস্টেক বা ছাপার ভুল নয়। মজার ব্যাপার হলো, এই প্রত্যেকটা সংখ্যায় সত্যি। আসলে এরা রূপোর মূল্যের এক একটা আলাদা পর্যায় বা স্টেজকে দেখাচ্ছে। আসলে এখানে হচ্ছেটা কি? ব্যাপার হলো, এই বিভিন্ন দামগুলো রূপোর পুরো যাত্রাপথটা আমাদের চোখের সামনে তুলে ধরে। মানে একেবারে পাইকারি বাজার বা হোলসেল মার্কেট থেকে শুরু করে একজন সাধারণ ক্রেতার হাত পর্যন্ত পৌঁছানোর যে জার্নি, সেই জার্নির প্রতিটা ধাপে এর দাম একটু একটু করে বদলে যায়। চলুন এবার তাহলে এই দামের ধাঁধাটা সমাধান করা যাক। আমরা যদি দামের প্রত্যেকটা অংশকে আলাদা করে দেখি, মানে একটা ব্যবচ্ছেদ করি, তাহলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এখানে দুটো মূল দামের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। একদিকে আছে এমসিএক্স ফিউচার প্রাইস। এটা হলো মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের দাম। সোজা কথায় বলতে গেলে এটা হলো রূপোর একেবারে কাঁচা দাম, মানে বেস প্রাইস। আর অন্যদিকে আছে খুচরো বা রিটেল প্রাইস, যেটা আমরা দোকানে গিয়ে দিয়ে থাকি। তো এমসিএক্স প্রাইসটা হলো শুরু, কিন্তু ওটাই ফাইনাল প্রাইস নয়। তাহলে প্রশ্ন হলো, খুচরো দামটা এত বেশি কেন হয়? কারণ ওই যে বেস প্রাইসটা বললাম, তার উপর আরও বেশ কিছু খরচ যোগ হয়। যেমন ধরুন ৩% জিএসটি আছে, তারপর আছে টিসিএস বা ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। আর যদি কেউ গয়না কেনেন, তাহলে তো তার উপর মেকিং চার্জ বা মজুরিও দিতে হয়। এই সব কিছু মিলেই কিন্তু ফাইনাল দামটা তৈরি হয়। ২০শে ফেব্রুয়ারির এই যে দামের বিভ্রান্তি, এটা কিন্তু আসলে একটা অনেক বড় গল্পের খুব ছোট্ট একটা অংশ মাত্র। সত্যি বলতে, সাম্প্রতিককালে রূপোর বাজারটা একটা রোলার কোস্টার রাইডের থেকে কম কিছু ছিল না। চলুন সেই অবিশ্বাস্য যাত্রার দিকে একবার তাকানো যাক। ভাবা যায়, মাত্র ২৯শে জানুয়ারি রূপোর দাম প্রতি কেজিতে ৪,২০,০০০ টাকার এক সর্বকালীন রেকর্ডে পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপরই শুরু হয় এক নাটকীয় পতন। হুড়মুড় করে দাম নামতে থাকে, আর ১৮ই ফেব্রুয়ারির মধ্যে সেটা এসে দাঁড়ায় প্রায় ২,৫৫,০০০ টাকায়। অর্থাৎ ২০শে ফেব্রুয়ারির যে দামগুলো আমরা দেখছি, সেগুলো আসলে এই বিশাল পতনের পর একটুখানি ঘুরে দাঁড়ানোর চেষ্টা। জানুয়ারির সর্বোচ্চ শিখর থেকে দামের পতনটা কত হয়েছিল জানেন? প্রায় ৩৪%। এই বিরাট পতনটাই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই বাজারটা কতটা অস্থির আর আনপ্রেডিক্টেবল হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দামের এই রোলার কোস্টার রাইডের কারণটা কি? কোন শক্তিগুলো এই বাজারকে এতটা নাড়িয়ে দিচ্ছে? চলুন এবার সেই মূল কারণগুলোর গভীরে ঢোকা যাক। এর পেছনে আসলে বেশ কয়েকটা বড় কারণ কাজ করে। প্রথমত, ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড বা শিল্পক্ষেত্রে রূপোর অসংখ্য চাহিদা, বিশেষ করে সোলার প্যানেল বা ইলেকট্রনিক্সের মতো জিনিস বানাতে। দ্বিতীয়ত, বিনিয়োগকারীদের সেন্টিমেন্ট, মানে তারা বাজার নিয়ে কতটা আশাবাদী বা ভীত। তৃতীয়ত, ডলারের তুলনায় টাকার দাম, কারণ আমাদের দেশে বেশিরভাগ রূপই তো বাইরে থেকে আমদানি করতে হয়। আর সবশেষে সরকারের আমদানি শুল্ক বা ইম্পোর্ট ডিউটি। এই সবকিছু মিলেই কিন্তু রূপোর দামের গতিপথ ঠিক হয়। এখানে গোল্ড সিলভার রেশিও বা সোনা রূপোর অনুপাতের ব্যাপারটা বেশ মজার। সম্প্রতি এই অনুপাতটা ছিল প্রায় 90:1। এর মানে কি? এর মানে হলো ১ আউন্স সোনা কিনতে তখন প্রায় ৯০ আউন্স রূপো লাগত।
ইতিহাসে দেখা গেছে এই অনুপাত যখন এতটা বেড়ে যায় তখন অনেকেই মনে করেন যে সোনার তুলনায় রূপো বেশ সস্তা হয়ে পড়েছে, যা হয়তো ভবিষ্যতের জন্য একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়। আচ্ছা, এইসব জটিল আলোচনা তো হলো। এবার যারা রূপোতে বিনিয়োগ করার কথা ভাবছেন বা আগ্রহী, তাদের জন্য কিছু জরুরি আর কাজের কথা সংক্ষেপে বলে নেওয়া যাক। কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন, প্রথমে ঠিক করতে হবে কোন ফর্মে ইনভেস্ট করা হবে, কয়েন, বার নাকি এখনকার ডিজিটাল সিলভার। 2 নম্বর, এর যে মারাত্মক ওঠানামা সেই ভলাটিলিটি সম্পর্কে সবসময় ওয়াকিবহাল থাকতে হবে। 3 নম্বর, দামের ওপর নিয়মিত একটা নজর রাখা দরকার। আর হ্যাঁ, খুব জরুরি একটা কথা, যদি লক্ষ্যটা শুধু বিনিয়োগ হয় তাহলে গয়নার ওপর যে চড়া মেকিং চার্জ থাকে সেটা এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আর সবশেষে যে প্রশ্নটা দিয়ে আজকের এই আলোচনা শেষ করা যায় সেটা হলো, জানুয়ারির ওই আকাশছোঁয়া দাম থেকে এই যে বিরাট পতন, এরপরে রূপোর বাজার এখন ঠিক কী? বিনিয়োগকারীদের জন্য এটা একটা বড় ঝুঁকি নাকি কম দামে সম্পদ সৃষ্টির একটা দারুণ সুযোগ? এর উত্তরটা সম্ভবত সময়ই আমাদের দেবে।